রচনা দেবী তার বৌমা সুমিতা এবং ছেলে সুধীরকে নিয়ে শহরে বাস করে। সুমিতার একটা ছেলে ছিল যার নাম হলো বিপ্লব। বিপ্লব এখন ক্লাস 12-এ পড়ে। এবছরের পড়া শেষ হলেই সে কলেজে ভর্তি হবে। আর এরই মধ্যে সুমিতা তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য লাফালাফি করতে থাকে। বৌমা, এত উত্তেজিত হওয়া কিন্তু একদমই ঠিক নয়। দেখো, আমি জানি তুমি তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য এরকম তাড়াহুড়ো করছো, কিন্তু আমি আমার নাতির বিয়ে এত তাড়াতাড়ি দিতে চাই না, কারণ ও তো এখন পড়াশোনা করছে আর আমি ওকে এখন অনেক পড়াশোনা করতে দেখতে চাই। তাহলে মা, আপনি আমাকে বাজার থেকে আলু কিনে এনে দিন। আর হ্যাঁ, আর সেটা যতই দামি হোক না কেন আমাকে কিন্তু নিয়ে এসে দিতেই হবে। তা না হলে আমার ছেলের জন্য একটা গ্রামের মেয়ে খুঁজুন যার বাবা আলু চাষ করে। আমি জানি তো তুমি সেই জন্যই তোমার ছেলের বিয়েটা দিতে চাইছো, যাতে নিজের কাজটা তুমি ঠিকঠাক ভাবে বজায় রাখতে পারো। দেখো, তোমাকে আর কতবার বারণ করব, এই আলু বিরিয়ানি আর খেও না। দিনের পর দিন আলুর দাম তো বেড়েই চলেছে, আর তুমি এদিকে আলুর বিরিয়ানি খাওয়া ছাড়ছো না। আমি কি করব বলুন? আসলে আলুর বিরিয়ানি খেতে আমার তো খুবই ভালো লাগে, আর আলুর বিরিয়ানি না খেলে তো আমি থাকতেই পারি না। আপনি একবার ভেবে দেখুন তো, এতদিন ধরে আমি আলু বিরিয়ানি না খেয়ে কিভাবে আছি। আলুর দাম বেড়ে গেছে বলে আপনার ছেলে তো বাজার থেকে আলু কিনতেই ভুলে গেছে। ওকে তো আমিই বারণ করেছি, তা না হলে আলু কিনে কিনে আমরা তো ভিখারি হয়ে যেতাম। তখন আমরা কোথায় গিয়ে থাকতাম, কি খেতাম? শুধু কি আলু পেটে পুড়ে বসে থাকতাম? আলুর বিরিয়ানিতেও অনেক খরচা লাগে, যেটা তুমি রোজ রোজই করে থাকো। আমার মাথায় কিন্তু একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমি যদি গ্রামের কোনো আলুওয়ালার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিই আর সেই মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার বৌমা নিজের সঙ্গে অনেক আলু নিয়ে আসবে, তাই না? তোমার মাথায় কি কিচ্ছু নেই? মেয়েটার বাবা ওকে যৌতুকে কিছু না দিয়ে আলু পাঠাবে? সত্যিও তুমিও না, আজব। ধুর, তোমার সঙ্গে কথা বলাটাই বেকার, আমি চললাম। এই বলে রচনা দেবী নিজের ঘরে চলে যায়। আসলে রচনা দেবী তার বৌমাকে আলু বিরিয়ানি খেতে নিষেধ করে, কারণ তার বৌমা সুমিতা প্রত্যেকদিন আলু বিরিয়ানি খায়, আর সেই সাথে সুমিতা বাড়ির প্রত্যেককে আলু বিরিয়ানি খাওয়ায়। কিন্তু তার মতো বাড়ির সকলের আলু বিরিয়ানি পছন্দ ছিল না, আর ঠিক সেই জন্যই রচনা দেবী সবসময় তার বৌমার উপর রেগে থাকে। অন্যদিকে সুমিতার স্বামী এবং তার ছেলেও সুমিতাকে প্রত্যেকদিন আলু বিরিয়ানি রান্না করতে বারণ করে, কিন্তু সুমিতা কোনো কথা কানে নেয় না। সে নিজের মতো করে আলুর বিরিয়ানি খেয়ে চলে। আর এভাবেই কিছুদিন কাটে। একদিন বিপ্লব স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে। মা, আমাকে তাড়াতাড়ি খাবারটা দাও, আজকে আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। আরে, এত তাড়াহুড়ো করলে হয়? আমি তো আলুর বিরিয়ানি করেছি, একটু শান্তিপূর্ণভাবে বসে খেয়ে দিয়ে তারপর স্কুলে যাবি। এরকম তাড়াহুড়ো করলে চলবে? আমি তো তোর জন্য অনেক আগে বিরিয়ানি বানিয়ে রেখেছি, দাঁড়া আমি নিয়ে আসছি। মা, আমি তোমাকে বারণ করেছিলাম, আমি আর আলুর বিরিয়ানি খেতে চাই না, কিন্তু তুমি কেন আমার জন্য আলুর বিরিয়ানি বানালে বলো তো? আমি তো আলুর বিরিয়ানি পছন্দ করি না। দেখো মা, সকলে তোমার মতো আলুর বিরিয়ানি কিন্তু পছন্দ করবে এটা তো নয়। আমি চাই তুমি আমার জন্য ভালো কিছু রান্না করো, ডাল ভাত তরকারি, কিন্তু আলু বিরিয়ানি নয়। আর তাছাড়া আরো তো অনেক ভালো ভালো খাবার আছে, প্রত্যেকদিন আমার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। তুই আমার আলুর বিরিয়ানিকে কিভাবে অপমান করতে পারিস? দেখ, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই তোর মায়ের সঙ্গে কথা বলছিস, আর তাও আবার আলু বিরিয়ানি নিয়ে কথা বলছিস। তুই যদি আমাকে কিছু বলিস আমি সহ্য করে নেব, কিন্তু আমার আলু বিরিয়ানিকে কোনো কথা বলবি না, ঠিক আছে? কারণ আলু বিরিয়ানি আমার পছন্দের জিনিস, আর আমার পছন্দের জিনিসকে যদি কেউ কিছু বলে তাহলে কিন্তু আমি অনেক রেগে যাই। সুমিতার এমন চিৎকার শুনে তার শাশুড়ি মা এবং স্বামী সেখানে চলে আসে। কি হয়েছেটা কি বৌমা, তুমি কেন এত চিৎকার করছো? আচ্ছা, তুমি কি আশেপাশের প্রতিবেশী সকলকে শোনাতে চাও যে তুমি আলু বিরিয়ানি পছন্দ করো? আমি আবার আশেপাশের প্রতিবেশীদের কখন শোনাতে গেলাম? আপনার নাতি তো আলু বিরিয়ানিকে এত অপমান করছে, তাই আমি আপনার নাতিকে কথা শোনাচ্ছি। এই বলে সুমিতা রান্নাঘরে যায়, আর তার ছেলেকে সে কোনো খাবার খেতে দেয় না। এটা দেখে বিপ্লব খুবই রেগে যায়, তাই বিপ্লবও সেদিন না খেয়ে স্কুলে চলে যায়। ছেলে না খেয়ে স্কুলে চলে গেছে দেখে সুধীরও অনেক রেগে যায়, কিন্তু সুধীর সুমিতাকে তখন কিছু না বলে নিজের কাজে চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে আলুর দাম বেড়ে যাওয়ার জন্য সুমিতার আলু বিরিয়ানি খাওয়া প্রায় বন্ধ হয়ে আসে, আর সেই জন্যই সুমিতার মাথা সবসময় গরম থাকে। একদিন, বৌমা, আজকে আমি বরং রান্না করি। আজকে আমি তোমার পছন্দ মতো সব খাবার বানিয়ে তোমাকে খাওয়াবো, কারণ এতদিন ধরে তুমি আমাদের সবাইকে রান্না করে খাওয়াচ্ছ, তাই আমাদেরও তো তোমার প্রতি কিছু দায়িত্ব আছে। আপনি যদি আমার পছন্দের খাবার বানাতে চান তাহলে আগে বাজারে চলে যান, কারণ বাড়িতে তো আর একটা আলু নেই, আর আমি আলু বিরিয়ানি ছাড়া অন্য কিছু পছন্দ করি না। তাই আপনি আগে বাজার থেকে আলু কিনে নিয়ে আসুন, তারপর আমার জন্য বিরিয়ানি বানাবেন। ঠিক আছে, আমি তোমার জন্য আজকে আলুর বিরিয়ানি বানাবো। প্রত্যেকদিন আলু বিরিয়ানি, আলুর কত দাম জানে না। দেখি বাজারে যাই, যদি পচা আলু কম দামে পেয়ে যাই তাহলে পচা আলুই আমি কিনে নিয়ে আসবো, আর সেই পচা আলুর বিরিয়ানি করেই আজকে আমি আমার বৌমাকে খাওয়াবো।
এই বলে রচনা দেবী বাজারে চলে যায় আর সে বাজারে গিয়ে আলুর দরদাম করতে থাকে। কিন্তু আলুর দাম শুনে রচনা দেবী চমকে ওঠে। না না, এত দাম দিয়ে আলু কেনা একদমই সম্ভব নয়। বৌমাকে গিয়ে বলতে হবে আলুর দাম দ্বিগুণ হয়ে গেছে। আচ্ছা দাদা, বলছি এই আলুগুলো আলাদা করে রেখেছেন কেন? এগুলো কি ভালো নয়? আসলে দিদি এই আলুগুলো একটু পচে গেছে, তাই এগুলো কম দামে দিয়ে দেবো ভাবছি। কিন্তু পচা আলু তো কেউ আর নিতে চায় না, সেই জন্যই ওগুলো ওখানেই সাইড করে ফেলে রেখে দিয়েছি আর কি। তাহলে এই আলুগুলোই আমাকে কম দামে দিয়ে দিন না, আমি এই পচা আলুগুলোই নিতে চাই। এই বলে রচনা দেবী পচা আলু এবং কিছু সবজি নিয়ে বাড়িতে ফেরে আর সে তার বৌমার জন্য পচা আলু দিয়ে বিরিয়ানি করতে শুরু করে। কিছুক্ষণ পর তার আলু বিরিয়ানি রান্না হয়ে যায় আর রচনা দেবী তার বৌমাকে খাবার টেবিলে ডেকে আনে। সুমিতা আলু বিরিয়ানি খেতে পারবে ভেবে খুবই খুশি মনে খাবার খেতে বসে পড়ে। সে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে প্লেট নিয়ে বিরিয়ানি খেতে থাকে, কিন্তু তখন সে বিরিয়ানির মধ্যে একটাও আলু দেখতে পায় না। আর এই দেখে সুমিতা প্রচন্ড রেগে যায়। এ কি, আপনি আমার জন্য আলু বিরিয়ানি বানাবেন বলেছিলেন, কিন্তু এতে তো আমি একটাও আলুর পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আমার জন্য কিসের বিরিয়ানি বানিয়েছেন? আমি তো তোমার জন্য আলু বিরিয়ানি বানিয়েছিলাম, কিন্তু কি বলতো বৌমা, আলুগুলো খুব সিদ্ধ হয়ে গেছে, তাই জন্য বিরিয়ানিতে আলুগুলো দেখতে পাওয়া যাচ্ছে না, সব গলে হালুয়া হয়ে গেছে। আলু কিনবো বলেই তো বাজারে গিয়েছিলাম, কিন্তু আলুর দাম শুনে আমি সবজি নিয়ে বাড়িতে ফিরলাম আর সামান্য কিছুই আলু এনেছিলাম, সেই আলু দিয়েই তোমার জন্য বিরিয়ানি করে দিয়েছি। তবে আজকের বিরিয়ানিটি কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আপনাকে আমি আলু বিরিয়ানি বানাতে বলেছিলাম, আপনি তো জানেন আমি আলু বিরিয়ানি খেতে কতটা পছন্দ করি। ঠিক আছে, আর আপনি বিরিয়ানির মধ্যে সবজি দিয়েছেন কেন? আমি তো সবজি বিরিয়ানি খাবো বলিনি, আমি তো আলু বিরিয়ানি খাবো বলেছিলাম। শুনুন, আলু বিরিয়ানির মধ্যে এরকম সবজি কখনো দেবেন না, আমার শুধুমাত্র আলু বিরিয়ানি ভালো লাগে, সবজি বিরিয়ানি নয়। আজকে আপনি আমাকে যতক্ষণ না আলু বিরিয়ানি নিয়ে এসে দিচ্ছেন ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। এই বলে সুমিতা খাবার না খেয়ে নিজের রুমে চলে যায় আর সে দরজা বন্ধ করে বসে পড়ে। দেখতে দেখতে বিকাল হয়ে আসে। বিকালবেলা বিপ্লব এবং তার বাবা সুধীর বাড়িতে আসে আর রচনা দেবী তাদের দুজনকে সুমিতার কথা বলে। তখন বিপ্লব এবং তার বাবা সুমিতাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুমিতা তাদের কোনো কথাই শুনতে রাজি হয় না। আমাকে তোমরা আলু বিরিয়ানি নিয়ে এসে দাও, আমি জানি না তোমরা কোথা থেকে পাবে। আর হ্যাঁ, তোমরা যে আমাকে এত বোঝাচ্ছ, আমি কোনো মতেই তোমাদের কথা বুঝবো না। আর দয়া করে তোমরা এত কষ্ট করে আমাকে বোঝাতে এসো না, আমি শুধু আলুর বিরিয়ানি খেতে চাই, আমাকে আলু বিরিয়ানি নিয়ে এসে দাও। এভাবে সুমিতা শুধুমাত্র আলু বিরিয়ানি খাওয়ার কথাই বলতে থাকে, কিন্তু বাজারে আলুর দাম অনেক বেশি হওয়ায় সুধীর কিছুতেই আলু কিনতে চায় না। এভাবেই আরো কিছুদিন কাটে। দেখতে দেখতে বিপ্লব উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে উঠে যায় আর তখন সুমিতা বলে, খোকা, আমার একটা কথা তুই রাখতে পারবি? দেখ না, তুই তো জানিস তোর মা আলু বিরিয়ানি খেতে কত পছন্দ করে, তাই তুই যেখান থেকেই হোক না কেন আমার জন্য আলুর ব্যবস্থা করতে হবে। তুই যদি একটা গ্রামের মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস, তাহলে তাকে বলবি নিজের সঙ্গে বস্তা ভর্তি ভর্তি আলু নিয়ে আসতে। যৌতুকে আমার আর কিচ্ছু চাই না, শুধু আলু নিয়ে এলেই হবে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি সব বলছো বলো তো? নতুন বৌমা আলু নিয়ে আসবে, তারও তো একটা মান সম্মান আছে। বিপ্লবের এই কথা শুনে তার মা সুমিতা রেগে যায় আর সেই দিনের পর থেকে বিপ্লবের জন্য সে নিজেই গ্রামের মেয়ে সন্ধান করতে থাকে। শুধু তাই নয়, গ্রামের মেয়ে বলতে সেই মেয়ের বাবাকে একজন আলু ব্যবসায়ী হতে হবে। আর কিছুদিনের মধ্যেই সুমিতার কাছে তার এক বান্ধবী আসে। সুমিতাকে খুবই চিন্তা করতে দেখে সুমিতার বান্ধবী বলে, কিরে, তুই এত চিন্তা করছিস কেন? দিনের পর দিন তুই কিন্তু খুব রোগা হয়ে যাচ্ছিস, তোর শাশুড়ি মা কি তোকে খেতে দেয় না? না রে, তুই জানিস আলু বিরিয়ানি খেতে আমার কত পছন্দ, কিন্তু আলুর দাম বেড়ে যাওয়ায় আমাদের বাড়িতে আর কেউ আলু কিনেই আনছে না, তাই আমার আর বিরিয়ানি খাওয়া হচ্ছে না। সেই জন্য আমি তো বাড়ির খাবার খাওয়াই ছেড়ে দিয়েছি। সুমিতার এই কথা শুনে তার বান্ধবী খুবই অবাক হয়, কিন্তু সুমিতাকে তার বান্ধবী দুঃখে দেখতে পারে না। তাই সুমিতার বান্ধবী তাকে একটা বুদ্ধি দেয়, দেখ, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। তুই যদি ওই পাশের গ্রামের রতনের মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দিয়ে ওই মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসিস, তাহলে কিন্তু রতন তোকে অনেক আলু দিতে পারবে, কারণ রতন আলু চাষ করে। তুই যদি বলিস আমি রতনের সঙ্গে কথা বলবো। আমি এতদিন ধরে এরকমই তো একটা মেয়ে খুঁজছিলাম। যাক, তুই তাহলে আমাকে শেষ পর্যন্ত মেয়েটার সন্ধান দিলি, খুব ভালো হয়েছে। তুই আর বেশি দেরি করিস না কেমন, রতনদার সঙ্গে কথা বল আর ওই মেয়ে সঙ্গে করে যেন বস্তা বস্তা আলু নিয়ে আসে। সুমিতার এই কথা শুনে তার বান্ধবী সেখান থেকে চলে যায়। পরের দিনে সুমিতার বান্ধবী রতনের সঙ্গে কথা বলে আর সে সুমিতার যৌতুকে আলু নেওয়ার ব্যাপারটাও জানিয়ে দেয়। সমস্ত কিছু শুনে রতন রাজি হয়ে যায়। এভাবে কয়েকদিনের মধ্যেই সুমিতা বেশি দেরি না করেই তার ছেলে বিপ্লবের সঙ্গে রতনের মেয়ে রিমির বিয়ে দেয়। রতন যখন তার মেয়েকে বিদায় জানায়, তখন সে গাড়িতে অনেক অনেক আলুর বস্তা তুলে দেয়। আর এটা দেখে রিমি বলে,
বাবা, তুমি আমার সঙ্গে এত আলুর বস্তা কেন পাঠাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি নতুন বৌমা, সঙ্গে করে আলু নিয়ে যাব? এটা দেখে সবাই তো হাসাহাসি করবে। আমি আলু নিয়ে যাব না বাবা। যে যাই বলুক না কেন, তোর শাশুড়ি মা তো খুবই খুশি হবে। তুই দেখবি, শুধু আলুগুলো নিয়ে যা না, দেখ না কত খুশি হয়। এই বলে রতন তার মেয়েকে বিদায় জানায়। কিছুক্ষণের মধ্যে রিমি তার শ্বশুর বাড়িতে গিয়ে হাজির হয়। নতুন বৌমার সঙ্গে এতগুলো আলুর বস্তা দেখে সুমিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কিন্তু সুমিতার শাশুড়ি মা এই দেখে খুবই রেগে যায়। কিন্তু পরের দিন থেকে সুমিতা সেই আলু দিয়ে বেশি বেশি করে বিরিয়ানি বানিয়ে খেতে থাকে। আর এভাবেই আলুর বস্তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। তখন রিমি তার শাশুড়ি মাকে বলে, দেখুন মা, আমার বাবার পক্ষে কিন্তু আপনাকে আর আলু দেওয়া সম্ভব হচ্ছে না। এবার আপনাকে আলু বিরিয়ানি খাওয়ার অভ্যাসটা ছাড়তেই হবে। আমার বাবা আলু চাষ করছে ঠিকই, কিন্তু আগের মতো আর আলুর চাষ হচ্ছে না, কারণ আলুর চাষে কিন্তু অনেক লস হয়ে যাচ্ছে। সেই জন্য বাবা আর আলু চাষ করবে না বলেছে। তাই আপনাকে কিন্তু এই আলু বিরিয়ানি খাওয়ার বদ অভ্যাসটা এবার ছাড়তে হবে। রিমির মুখে এই কথা শুনে তার শাশুড়ি মা খুবই রেগে যায়, কিন্তু সুমিতা তার বৌমাকে কিছু বলতে না পেরে নিজের রুমে চলে যায়। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে আলু না পাওয়ার জন্য সুমিতার আর আলু বিরিয়ানি খাওয়া হয় না। আর অন্যদিকে সুমিতার বৌমা রিমি সকলের জন্য নানান রকম সুস্বাদু খাবার রান্না করে, আর সেই খাবারগুলো খেতে খেতেই সুমিতা অভ্যস্ত হয়ে পড়ে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সুমিতা তার আলু বিরিয়ানি খাওয়ার বদ অভ্যাস পরিবর্তন করে, আর তারা সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে। সরলা তার স্বামী বিমল বাবু এবং দুই ছেলে শুভজিৎ ও শুভ্রের সঙ্গে তাজপুর নামক এক গ্রামে বসবাস করে। বিমল বাবু একটি মোটর গাড়ির কারখানার মালিক ছিল। সরলা তার বড় ছেলের বিয়ে এক ধনী পরিবারের মেয়ে তনোয়ার সঙ্গে দিয়েছিল। সে বিয়ের সময় বাপের বাড়ি থেকে অনেক দামি দামি জিনিসপত্র পণ হিসেবে নিয়ে এসেছিল। অপরদিকে বিমল বাবু তার ছোট ছেলের বিয়ে তার এক গরিব বন্ধুর মেয়ে শিল্পীর সাথে দেয়। সরলা তার ধনী বৌমাকে খুব পছন্দ করত। অপরদিকে শিল্পী গরিব পরিবারের মেয়ে হওয়ায় সরলা তাকে সবসময় ভীষণ পরিমাণে কথা শোনাতো। তুমি যে কি করলে আমি বুঝে পাই না, সত্যি আমার ছোট ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিলে। একটা ভিখারি পরিবারের মেয়েকে ওর কপালে চুটিয়ে দিলে। আমার বড় বৌমা কত সুন্দরী, শিক্ষিত, ওর বাবার কত টাকা, আর অন্যদিকে ওই ভিখারি ঘরের মেয়ের কোনো বংশেরই ঠিক নেই। আমার বন্ধুর মৃত্যুর সময় আমি ওকে কথা দিয়েছিলাম যে ওর মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, তাই আমি শিল্পীকে আমার ছোট ছেলের বউ করে নিয়ে এসেছি। আর তাছাড়া ওর মধ্যে তো কোনো খারাপ গুণও নেই, ও খুব ভালো মেয়ে। শিল্পী তার শ্বশুর শাশুড়ির জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নিন, আপনাদের জন্য গরম গরম চা করে নিয়ে এসেছি। বাবা, আপনি প্রেসারের ওষুধটা খেয়েছেন? প্রেসারের ওষুধ খেয়ে তারপর চা খাবেন। তুমি এমন ভালো মানুষের নাটক করে শ্বশুর মশাইকে হাত করেছো। আমি সব বুঝি। সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে তুমি সবার মন ভুলিয়ে রাখো, তাই তো? সকালবেলা মেয়েটাকে এমন বকাবকি করছো কেন? তোমার বড় বৌমা লাট সাহেবের মেয়ে যে এখনো ঘুম থেকেই ওঠেনি। ছোট বৌমা আছে বলেই তো সকাল সকাল চাটা পাই। ও আমাদের অনেক খেয়াল রাখে। সরলা শিল্পীর প্রশংসা একেবারেই সহ্য করতে পারে না। কিছুক্ষণ পরে তনয়া ঘুম থেকে উঠে নিচে ড্রয়িং রুমে নেমে আসে। শিল্পী, আজকে ইভিনিং এ আমি শুভজিতের সঙ্গে বিয়ে বাড়িতে যাব। আলমারি থেকে আমার বেনারসিটা বের করে আয়রন করে রাখবি। আর দুপুর বেলায় বেশি তেল মশলা দিয়ে রান্না করবি না, কিছু হালকা খাবার রান্না করবি, ওকে? বড় বৌমা, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কেন? আর একটু পরে উঠতে পারতে। আমি শিল্পীকে দিয়ে তোমার ঘরে চা পৌঁছে দিতাম। আমি জানি বিয়ের আগে তুমি অনেক বেলা পর্যন্ত ঘুমাতে। আমার বাড়িতেও তুমি বেলা পর্যন্তই ঘুমাবে। তনয়া তার শাশুড়ি মায়ের কথা শুনে ভীষণ খুশি হয়। শিল্পী তনয়াকে ডায়েট ব্রেকফাস্ট রেডি করে দেয়। তনয়া সোফার উপর বসে পায়ের উপর পা তুলে ব্রেকফাস্ট করে নেয়। শিল্পী রান্নাঘরে গিয়ে সকলের জন্য রান্না করে, আর তনয়া সারাদিন নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। সে ঘরের কোনো কাজই করে না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। একদিন সরলার প্রতিবেশী চম্পা দেবী তাদের বাড়িতে আসে। সরলা, এই সরলা, চা করতে গিয়ে দেখি চিনি একদম ফুরিয়ে গেছে। আমাকে একটু চিনি দাও না গো। চিন্টুর বাবাকে চা করে দেব। সকালবেলা চা না পেলে ওর মাথা একেবারে খারাপ হয়ে যায়। শিল্পী তাকে চিনি এনে দেয়। তনয়া তখন বসে বসে টিভিতে ফ্যাশন চ্যানেল চালিয়ে র্যাম্প ওয়াক দেখছিল। তোমার বড় বৌমার থেকে ছোট বৌমা অনেক কাজের, বলো? বড় বৌমা মনে হয় ঘরের কোনো কাজই পারে না। সকাল সকাল ঘরের কাজ না করে টিভিতে বিদেশি মেয়েদের হাঁটাচলা দেখছে। আসলে আমার বড় বৌমা অনেক বড় লোকের মেয়ে, বুঝলে? ওকে ওর বাবা মা তুলোই করে মানুষ করেছে।
এদের বাড়িতে অনেক চাকর বাকর ছিল যারা সব ঘরের কাজ করত। আমার বড় বৌমার কাজ করার কোনো অভ্যাস নেই, তাই আমিও একে কাজ করতে দিই না। উফ, সকাল সকাল চিনি চাওয়ার নাম করে পরনিন্দা পরচর্চা করতে চলে এসেছে। আমি কি আপনার পারমিশন নিয়ে টিভি দেখবো আন্টি? তুমি ওনাকে এভাবে বলছো কেন দিদি? চম্পা কাকিমা আমাদের প্রতিবেশী হন, সুখে দুঃখে আমাদের পাশে থাকেন। কাকিমা, বাড়ির সব কাজ আমি একাই করে নিই, তাই দিদি ভাইকে আর কিছু করতে হয় না। চুপ করো। তোমাকে তোমার বাপ মা বিয়ের আগে সবসময় চাকরের মতো খাটাতো। চাকর পোষার মুরত ছিল নাকি ওদের? তাই তুমি ঘরের সব কাজ জানো। আমার বড় বৌমার নামে একেবারে বদনাম করবে না, অশিক্ষিত অসভ্য মেয়ে। সরলা দেবীর কথা শুনে শিল্পী খুবই কষ্ট পায়। চম্পা দেবী চিনি নিয়ে সেখান থেকে চলে যায়। সরলা দেবী সবসময় তার প্রতিবেশীদের সামনে বড় বউয়ের প্রশংসা করে আর ছোট বউয়ের নামে বদনাম করে। শিল্পী তার শাশুড়ি মা ও বড় জায়ের সব কাজ করেও তাদের মন জয় করতে পারে না। সরলা দেবীর মতো তন্মা সবসময় শিল্পীকে সকলের সামনে ছোট করে। কিছুদিন এভাবেই কেটে যায়। সরলা দেবীর জন্মদিনের দিন তাদের বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শিল্পী, আজকে গেস্টদের জন্য বিরিয়ানি আর মটন রান্না করতে হবে। আমি সব গ্রসারি আইটেম এনে দিয়েছি, আর মায়ের জন্য বেশ ক্ষীরের মতো ঘন পায়েস রান্না করবি। দিদি, আমি এক হাতে এত কিছু কি করে করব? আজকে তুমি আমাকে একটু সাহায্য করো, না হলে অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে মায়ের জন্য কেকও বানাতে হবে। কি, আমি রান্না করব? আগুনের তাপ লেগে আমার গায়ের রং তোর মতো কালো হয়ে যাবে, আর কালকেই আমি নেল আর্ট করে এসেছি, আমার নখও নষ্ট হয়ে যাবে। তনয়া এই বলে নিজের ঘরে চলে যায়। সন্ধেবেলা সরলা দেবীর জন্মদিনে অনেক আত্মীয় স্বজন এসে উপস্থিত হয়। তনয়া ও শিল্পীর পরিবারের লোকজন সরলা দেবীর জন্য উপহার নিয়ে জন্মদিনে এসেছিল। তনয়ার ছোট ভাই রনিত এবং তার বাবা মা সরলা দেবীর জন্য অনেক দামি দামি উপহার নিয়ে আসে। সরলা দেবী এত দামি দামি উপহার দেখে ভীষণ খুশি হয়। বেয়াই, আপনারা যে কি করেন না, এত দামি দামি উপহার নিয়ে আসার কি দরকার ছিল? শুধু শুধু আমায় আপনারা লজ্জা দিচ্ছেন। অন্যদিকে শিল্পীর মা সরলা দেবীকে একটি বিছানার চাদর এবং ফলের ঝুড়ি উপহার দেয়। সরলা দেবী এমন উপহার দেখে ভীষণ পরিমাণে রেগে যায়। ইস, বিছানার চাদরটা কি নোংরা! ব্যবহার করে জিনিস আমাকে উপহার দিচ্ছেন। এর থেকে কিছু নাই আনতে পারতেন? ফলের ঝুড়ি আর বিছানার চাদর নিয়ে মুখ উঁচিয়ে ভালো ভালো খাবার খেতে চলে এসেছেন, তাই না? মা, ওদের কাছে আমার ফ্যামিলির মতো অত টাকা আছে নাকি যে আপনাকে দামি দামি উপহার দেবে? তাই যা পেরেছে উঠিয়ে নিয়ে চলে এসেছে। শিল্পীকে দেখেন না, কেমন সবসময় ভিখারির মতো ঘুরে বেড়ায়। ওর মা বাবাও তো একই রকমেরই হবে। তোমরা আমার মা বাবাকে এমন ভাবে অপমান করো না, ওনারা অনেক ভালোবেসে মায়ের জন্য উপহার এনেছে। সরলা দেবী শিল্পীর মা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বড়লোক বৌমার পরিবারকে অনেক আদর যত্ন করে। বিমল বাবু ও শুভ্র সরলা দেবীর এমন বাজে ব্যবহারের জন্য তাকে অনেক কথা শোনায়, তবুও সে নিজের স্বভাব পরিবর্তন করে না। এভাবেই প্রায় অনেক দিন কেটে যায়। একদিন বিমল বাবু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু তাকে প্রাণে বাঁচানো সম্ভব হয়ে ওঠে না। বিমল বাবু মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি সরলা দেবীর নামে লিখে দিয়ে যায় এবং তার গাড়ির কারখানার অংশ দুই ছেলের মধ্যে ভাগাভাগি করে দিয়েছিল। একদিন, তোমার বাবা আচ্ছা মানুষ ছিল, সব সম্পত্তি এই বুড়িকে লিখে দিয়ে চলে গেছেন। তুমি ওনার বড় ছেলে, তোমার নামে বাড়িটা লিখে রেখে যেতে পারতো। ঠিক বলেছো, কারখানার অর্ধেক ভাগ তো শুভ্রর নামে হয়ে গেছে। আমি কারচুপি করে একটুও টাকা ছাড়তে পারি না, পুরো অ্যাকাউন্টসটাই শুভ্র ক্যাপচার করে রেখে দিয়েছে। আমি দেখছি কিভাবে পুরো সম্পত্তি ওই বুড়ির কাছ থেকে আদায় করে নেওয়া যায়। পটল তোলার সময় হয়ে গেল, সম্পত্তি আগলে বসে আছে। সেদিনের পর থেকে তনয়া বেশি বেশি করে শিল্পীর বিপক্ষে সরলা দেবীর কানে বিষ ঢালতে শুরু করে। সে সব সময় তার শাশুড়ি মায়ের সামনে শিল্পীর বদনাম করে। মা, আমি আপনাকে বলছি শুনুন, ওই গরিব ভিখারি মেয়ে আপনার মাথায় হাত বুলিয়ে সমস্ত সম্পত্তি আদায় করে নেবে, তারপর আপনাকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলবে। আপনি বরং সব সম্পত্তি আমার নামে লিখে দিন, আমি আপনাকে আগলে রাখবো। ওই গরিব ভিখারি মেয়ের উপর কোনো বিশ্বাস করবেন না। সরলা দেবী তনয়ার কথায় সব সম্পত্তি তার নামে লিখে দেয়। তনয়া তারপর শুভ্র ও শিল্পীকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোথায় থাকবো? তাছাড়া বাড়িটা তো মায়ের। আমি আর আমার স্বামী তোমার কথা শুনে কোথাও যাব না। আমাদেরও আমাদের শাশুড়ি মায়ের বাড়িতে থাকার অধিকার আছে। আর অধিকার দেখাতে হবে না, সব সম্পত্তি মা আমার নামে লিখে দিয়েছে। তুমি আর তোমার বর এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও,
মা আমাদের সাথেই থাকবে। শিল্পী ও শুভ্র সরলা দেবীর এমন সিদ্ধান্তে ভীষণ কষ্ট পায়। তারা বাড়ি ছেড়ে চলে যায়। কিছুদিন পর থেকে তনয়া নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সে তার শাশুড়ি মাকে দিয়ে রান্না বান্না ও বাড়ির সব কাজকর্ম করায়। সে সরলা দেবীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহারও করে। এমন সময় সরলা দেবীর নিজের গরিব ছোট বৌমার কথা ভীষণ মনে পড়ে। সে সবসময় তার অনেক খেয়াল রাখত, তাকে অনেক যত্ন করত। এভাবেই কিছুদিন কাটে। একদিন, মা আমি আপনার বড় ছেলের সঙ্গে শপিং এ যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। আমার ছোট ভাই রনিত আসবে। আপনি ঘরে বসে নাকে কান্না না কেঁদে আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখবেন। বৌমা, আমার প্রেসার বেড়েছে, মাথা ভীষণ ঘুরছে, আমি আজকে রান্না করতে পারবো না। তুমি বরং বাড়িতে থেকে রান্নাগুলো করো। কাজ বাজ না করতে পারলে আপনাকে ফ্রিতে বসে বসে খাওয়াবো নাকি আমি? যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি ফ্রি ফান্ডে আপনাকে পুষতে পারবো না, যত সব। তনয়া ও শুভজিৎ সরলা দেবীকে বাড়ি থেকে বের করে দেয়। সে কাঁদতে কাঁদতে রাস্তায় ঘুরে বেড়ায়। হঠাৎ করে সরলা দেবীর সাথে শুভ্র দেখা হয়। সরলা দেবী তার ছোট ছেলেকে সব ঘটনা খুলে বলে। শুভ্র তার মাকে নিজের বাড়িতে নিয়ে যায়। শিল্পী তার শাশুড়ি মাকে দেখে ভীষণ খুশি হয়। মা, আপনি কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম। আপনার শরীর তো খুব খারাপ মনে হচ্ছে। আপনি বসুন, একটু রেস্ট করুন। বৌমা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি গরিব বলে তোমাকে আমি মানুষ বলে গণ্য করিনি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। শিল্পী তার শাশুড়ি মায়ের অনেক সেবা যত্ন করে। অন্যদিকে জামাইবাবু, আপনি আর কতদিন ওই কারখানায় গাধা খাটুনি খেটে টাকা রোজগার করবেন? আপনি বরং আমার বন্ধুর কোম্পানিতে টাকা লাগান। 1 মাসে আপনার টাকা ডাবল করে ওরা আপনাকে ফেরত দিয়ে দেবে। আমি আমার কিছু টাকা ডাবল করিয়ে নিয়েছি। কিন্তু টাকা খাটানোর মতো টাকা আমি কোথায় পাবো? আমার কারখানার শেয়ার বেচেও তো অত টাকা আসবে না। আরে, আমরা আমাদের বাড়ি বেচে টাকা লাগিয়ে দেব। তাছাড়া এই বাড়িটা কেমন পুরানো হয়ে গেছে। আমাদের টাকা ডবল হলে আমরা এর থেকে অনেক বড় বাড়ি কিনে নেব। শুভজিৎ তনয়ের কথা মতো বাড়ি বিক্রি করে রোহিতের বন্ধুর কোম্পানিতে সব টাকা লাগিয়ে দেয়। কিছুদিন পর রোহিতের বন্ধুর কোম্পানির অনেক বড় লোকসান হলে শুভজিৎ ও তনয়ের সব টাকা জলে চলে যায়। তনয়ের ভাইও তার সঙ্গে আর যোগাযোগ রাখে না। তনয়ার বাবা মাও তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তনয়া ও শুভজিৎ গরিব হয়ে পথে বসে পড়ে। তারা দুজনেই শিল্পী ও শুভ্রর সঙ্গে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করে। তারা শিল্পী ও শুভ্রকে তাদের টাকা লোকসানের ঘটনা জানায়। তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আমার টাকার অহংকারে তোমাদেরকে অনেক অপমান করেছি। মা, আপনাকেও আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের দুজনকে আপনি ক্ষমা করে দিন। না না দিদি ভাই, তুমি আমার বড় যা। আমি তোমার ব্যবহারে কিচ্ছু মনে করিনি। আজ থেকে তোমরা আমাদের বাড়িতেই থাকবে। তারা সবাই মিলে একসঙ্গে থাকা শুরু করে। কয়েক মাসের মধ্যে শুভ্র তাদের পৈতৃক বাড়ি আবার কিনে নেয়। সরলা দেবী তার পরিবার নিয়ে আবার তাদের পুরানো বাড়িতে ফিরে আসে। তারা সকলে মিলে একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।